কিছু মুভি সিরিজ এমন আছে যেগুলোর এন্ডিংটা আমাদের দ্বিতীয়বার ভাবতে বাধ্য করে, আর ঠিক এমন একটি সিরিজ হলো ডোন্ট কাম হোম। আপনারা যদি ডার্ক সিরিজটি দেখে থাকেন তাহলে এই সিরিজটির সাথে খুব সহজেই কানেক্ট করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই ডার্ক একটি মাস্টারপিস, যার তুলনা এটার সাথে হবে না, তবে ওয়ান টাইম ওয়াচের জন্য সিরিজটি খুব দারুণ। তো শুরুতেই দেখানো হয় জিয়ন নামের এক মহিলা 5 বছর বয়সী মেয়েকে নিয়ে কোথাও যাচ্ছে। মিন জিজ্ঞেস করে, মা আমরা কোথায় যাচ্ছি? জিয়ন তখন বলে, তোমার নানু বাড়ি, যেখানে আমার শৈশবের দিনগুলো কেটেছিল। এখানে আমরা দেখতে পাই জিয়নের চোখে মুখে আঘাতের দাগ রয়েছে এবং কেউ একজন তাকে অনবরত কল করেই যাচ্ছিল, তবে সে কলটি রিসিভ করে না। এরপর তেল নেওয়ার জন্য একটি পাম্পে আসে এবং তার মেয়েকে সে লুকিয়ে থাকতে বলে। তো সে সেখান থেকে তেল নেয় এবং সুপার শপ থেকে কিছু কেনাকাটা করে। এরপর তারা আবারও রওনা হয়ে যায়, তবে তখনও তার ফোনটি অনবরত বেজেই যাচ্ছিল। তো সে কিছু একটা ভেবে ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। ক্লান্ত হয়ে কিছু একটা ভাবতে ভাবতে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। তো সকালে একটি পুলিশ তাকে ডেকে তোলে এবং বলে, এই রাস্তাটি অভিশপ্ত, প্রায় সময় এখানে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। এরপর সে তার মায়ের বাড়িতে চলে আসে এবং বাড়িটি দেখেই মনে হচ্ছিল খুব পুরনো। জিয়ন এবং তার মা 30 বছর আগে এই বাড়ি ছেড়ে শহরে চলে গিয়েছিলেন, তখন তার বয়স ছিল মাত্র 5 বছর। জিয়ন তার মেয়ে মিনকে সেই রুমটাই দেয় যে রুমটাতে সে ছোটবেলায় থাকতো। ততক্ষণে তাদের বাড়ির কেয়ারটেকার নথি সেখানে চলে আসে। তো নথি তাকে সেখানে কিছু জিনিসপত্র দেয় যেগুলো জিয়ন তাকে আনতে বলেছিল, যেমন একটি সিম কার্ড, একটি মোবাইল এবং আরো কিছু। এরপর মিন তার মায়ের ছোটবেলার আলমারির মধ্যে নিজের জামা কাপড়গুলো গুছিয়ে রাখে। ঘরের ভিতরে কিছু আলো আসার জন্য সে জানালার পর্দাগুলো খুলে দেয়, তবে তার মা সেখানে তখনই চলে আসে এবং বলে সে যেন এই কাজ ভুলে মনেও না করে। এদিকে আমরা দেখতে পারি তার সুটকেসে অনেক টাকা পয়সা এবং একটি পিস্তলও ছিল। তারপর রাতের বেলা মিন একটি বন্ধ দরজা দেখতে পায়। মিন তার মাকে দরজাটার বিষয়ে জিজ্ঞেস করলে সে বলে যে এখানে না যাওয়াটাই বেটার হবে এবং বলে, আমার মা আমাকে বলেছিল এই দরজার ভেতরে না যেতে। তবে সমস্ত কিছু কি এত হ্যাপিলি চলবে? না, মোটেই না। রাত্রে ডিনারের সময় মিন তার মায়ের পেছনে ভয়ঙ্কর কিছু একটা দেখতে পায়, যেটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে। আর ঠিক এমন সময় সেখানে লোডশেডিং হয়ে যায়, পুরো বাড়িটি অন্ধকার হয়ে যায় এবং বাইরে বৃষ্টি পড়ছিল। তাই জিওন আর মিন চলে আসে ছাতা নিয়ে জেনারেটরটি চালু করতে। সুইচ অন করতে জেনারেটর চালু হয়, তবে কয়েক সেকেন্ডের মধ্যেই আবার বন্ধ হয়ে যায় এবং এদিকে দেখানো হয় সেই বন্ধ দরজার ভেতরে কিছু একটা আলো জ্বলছে। আসলে জেনারেটরটি পুরনো হওয়ায় ভালোভাবে কাজ করছিল না। কোনো উপায় না পেয়ে তারা মোমবাতি জ্বালায়। তখন মিন সেই বইটা বের করে এবং বলে, এটা তোমার ছোটবেলার আলমারির মধ্যে পেয়েছি, আমাকে একটা গল্প পড়ে শোনাও। জিওনের মনে পড়ে তার মা ঠিক একইভাবে তাকে গল্প পড়ে শোনাতো। এরপর দিন তারা দুজনে লুকোচুরি খেলে। তো জিওন একটি বেডের নিচে লুকিয়ে থাকে। এর কিছুক্ষণ পরে মিন তাকে খুঁজতে সেই রুমে চলে আসে, তবে সে জিওনকে ডাক না দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। জিওন বিষয়টা বুঝতে না পেরে তাকে ফলো করে। সে দেখতে পায় একটি অদ্ভুত মুখোশ পরে স্টাডি রুমের দিকে যায় এবং রাগান্বিত হয়ে কিছু একটা আঁকার চেষ্টা করছে। আর এই কর্মকাণ্ড জিওনের কাছে অস্বাভাবিক বলে মনে হয়। ঠিক তখনই মিন এসে তাকে ডাকে এবং জিওন যখন আবার স্টাডি রুমের দিকে তাকায় তখন সেখানে সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছিল। জিওন বলে, আমার মনে হলো তুমি এখানে বসে আর্ট করছিলে। এই রুমটা ছিল তোমার নানুর স্টাডি রুম, তবে এখন এটা স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়। মিন একটা বক্স করলে দেখতে পায় সেখানে ঠিক ওই জিনিসগুলোই আছে যেগুলো দিয়ে কিছুক্ষণ আগে মুখোশ পরা মেয়েটা ড্রয়িং করছিল। সেখানে সে কয়েকটা পুতুলের স্টিকার খুঁজে পায় এবং জিওন বলে, ছোটবেলায় এগুলো আমার সবচেয়ে পছন্দের ছিল এবং আমি এগুলো দিয়ে খেলাধুলা করতাম। এরপর রাতের বেলা ঘুমানোর সময় মিন আবারও ভয় পেয়ে যায়, তবে মিন আগের মতোই কোনো কিছু দেখতে পায় না। তখন সে মিনকে বলে, এই বাড়িতে আমি এবং তুমি ছাড়া আর কেউ নেই, তো ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। পরদিন জিওনের ঘুম ভাঙতেই দেখে সেই মুখোশ পরা মেয়েটা তাকে ইশারা করছে। সেদিকে তাকে দেখে মিন জানালাগুলো খোলার চেষ্টা করছে। সে দৌড়ে গিয়ে তাকে বারণ করে, আর পেছনে তাকিয়ে দেখে সেই মুখোশ পরা মেয়েটি সেখানে নেই। এই সমস্ত ঘটনায় সে নিজেও খুব ডিস্টার্ব হচ্ছিল, তাই তার মেয়েকে নিয়ে ঘুরতে চলে আসে সমুদ্রের বিচে। সে বলে, ছোটবেলায় তোমার নানুর সাথে এই জায়গায় ঘুরতে আসতাম। এরপর মিন সমুদ্রের পাড়ে খেলা করতে যায় আর জিওন নথি চাচাকে ফোন করে বলে তার ঘরে 5 থেকে 6 বছর বয়সী ভাড়া একটি মেয়ে এসেছিল। নথি জানায় তোমার আশেপাশে আমি ছাড়া আর কেউ নেই, তাই ছোট বাচ্চা আসার প্রশ্নই ওঠে না। তখন জিওন সামনে তাকিয়ে তার মেয়েকে দেখতে পায় না। সমুদ্রের পানিতে নেমে এবং আশেপাশে চারদিকে খুঁজতে থাকে। এদিকে মিন খেলতে খেলতে একটু দূরে চলে এসেছিল, তাই সে তাকে বকাঝকা করে বাড়িতে নিয়ে আসে। তো এতে মিন কিছুটা রেগে যায় এবং একটি স্টিকার নষ্ট করে ফেলে এবং সে তার মাকে বলে, আমি এই বাড়িতে থাকতে চাই না, এখানে কিছু তো একটা অস্বাভাবিক হচ্ছে।
এবং এমন সময় তাদের পেছন দিয়ে কেউ একজন দৌড়ে যায়। আর এবার জিওন তাকে সামনাসামনি দেখতে পায়। সে জিজ্ঞেস করে তুমি কে, কোথা থেকে এসেছো। এমন সময় মিন সেখান থেকে বেরিয়ে যায়। সেদিকে তাকাতেই মাস্ক পরা মেয়েটা সেখান থেকে চলে যায়। মিন আবার এখানে একটি খরগোশকে তাড়া করতে আসে, তবে জঙ্গলের বড় গাছটার পেছনে অস্পষ্ট ভাবে কেউ একজনকে দেখতে পায়। তার মাকে সেই গাছের পেছনে থাকা ওই লোকটার কথা জিজ্ঞেস করে, তবে সে সেখানে কিছুই দেখতে পায় না। তো এরপর সে মিনকে ঘুম পাড়িয়ে ডাইনিং টেবিলে বসে পুরনো কিছু স্মৃতি ভাবছিল। আসলে তার হাজবেন্ড তাকে অনেক মারধর করত, তাই একদিন সে সহ্য করতে না পেরে তার দিকে গান পয়েন্ট করে। এসব মনে করে সে কান্না করছিল। তখন উপরতলা থেকে মিনের চিৎকারের আওয়াজ শোনা যায়। জিওন সেখানে ছুটে যায়, তবে দরজাটি তখনই লক হয়ে যায়। এদিকে মিন যে বেডে শুয়েছিল সেই বেডরুম সহ রুমের ফার্নিচারগুলো সকল কিছুই হাওয়ায় ভাসছিল। আর তার দিকে এগিয়ে আসে সেই ছায়াটা, যার পা ছিল আগুনের ঝলসানো এবং মুখটা ছিল কালো ছাইয়ের মতো। সে ভয় পেয়ে আলমারিতে লুকানোর চেষ্টা করে, আর তখন ওই অলৌকিকভাবে সেই আলমারির ভেতরে ঢুকে যায়। এদিকে জিওন দরজা ভেঙে ততক্ষণে ভিতরে ঢুকে যায়, তবে সে মিনকে কোথাও খুঁজে পায় না। এখান থেকে গল্পটা একটি নতুন মোড়ে চলে যায়। পরের দিন ভোরবেলা ফানামোক এক প্রেগনেন্ট ইন্সপেক্টরকে দেখানো হয়। মিনের মিসিং কমপ্লেন পেয়ে সে এখানে তদন্ত করতে এসেছিল। সে জিওনের মুখে আঘাতের চিহ্ন দেখে বলে, মনে হয় কেউ আপনাকে মেরেছে। কিন্তু জিওন বলে কেউ মারেনি, একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল যার ফলে এই আঘাতগুলো পেয়েছি। তারপর ঘরে ঢুকতেই মিনের জুতোগুলোর ছবি তুলে নেয়। এরপর ঘরের মাঝখানে ঝলসে যাওয়া একটি সার্কেলের মতন সিম্বল দেখতে পায়, আর ওপরে তাকিয়ে ভাবে এই জায়গায় একটা ঝাড়বাতি থাকার কথা ছিল। তারপর সে জিওনকে কিছু বেসিক প্রশ্ন করে, যেমন মিনের বয়স, ওজন এবং দেখতে কি রকম। তো জিওন তাকে সকল ইনফরমেশন দেয় এবং সে জানায় মিনের বাবা অর্থাৎ তার হাজবেন্ডের থেকে সে আলাদা হয়ে গিয়েছে। জিওন তাকে মিনের রুমটা দেখায় এবং বলে গতরাতে এই রুমের সবকিছু হাওয়ায় ভাসছিল। তারপরেই মিন গায়েব হয়ে যায়। তখন ফা জানালার কাছে এসে বলে, এত ছোট বাচ্চা সাহস হবে না এই জানালা দিয়ে নিচে লাফ দেওয়া। তাই ভালোভাবে তদন্ত করার জন্য ফরেন্সিক টিমকে ডাকা হয়। ফা তাদেরকে উপরে ডাক দেয়। টাই নামের এক জুনিয়র অফিসার মিনের জামা কাপড় সহ অন্যান্য এভিডেন্সের ছবি তুলে নেয়। সে জানালা দিয়ে তাদের জেনারেটর রুমটা দেখতে পায়। সে এত বড় জেনারেটর দেখে একটু অবাক হয় এবং জিজ্ঞেস করে, এটা দিয়ে তোমরা কি কাজ করো। জিওন বলে, এটা আমার মা এনেছিল, এটা দিয়ে কি করতো আমি জানি না। এরপর তারা জঙ্গলে সেই গাছটার কাছে আসে যেখানে মিন বলেছিল সেই গাছের পেছনে কাউকে দেখতে পেয়েছে। ফা তার ড্রেসের মধ্যে রক্ত লেগে থাকার বিষয়টি জিজ্ঞেস করলে সে বলে, গতরাতে এখানে এসেছিলাম মিনকে খুঁজতে এবং পরে গিয়ে হাঁটু থেকে রক্ত বেরিয়েছিল। জিওন কবে এবং কিভাবে এই বাড়িতে এসেছে? উত্তরে জিওন বলে, এই গাড়িতে করে আমি এবং আমার মেয়ে একসাথে এসেছি। ইতিমধ্যে নথি সেখানে চলে আসে। ফা তাকে জিজ্ঞেস করে ছোট বাচ্চাটা হারিয়ে গিয়েছে। এই শুনে নথি একটু অবাক হয় এবং বলে, আমার যতটুক মনে পড়ে জিওন এখানে একাই এসেছিল, তার সাথে কোনো বাচ্চা দেখতে পাইনি। তখন ফা তার ফোন নাম্বারটা জিওনকে লিখে দেয় আর বলে, আগে মিনের অস্তিত্ব প্রমাণ করো। এমন কোনো ছবি অথবা এভিডেন্স নিয়ে আসুন যার মাধ্যমে প্রমাণ হবে মিন আপনার মেয়ে। আর এই পর্বটি এখানে শেষ হয়ে যায়। তো নেক্সট এপিসোডে আমরা দেখতে পারবো মিন কি অ্যাকচুয়ালিতে এক্সিস্ট করে কিনা, এবং যদি এক্সিস্ট করে তাহলে সে এখন কোথায়, আর মিন তাকে কিভাবে খুঁজে পাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে তুমি এই ভিডিওগুলো এনজয় করতে পারো। টেক কেয়ার এন্ড বাই বাই।